বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং লাভ ক্ষতি। বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট 8ই আগস্ট 2024 সালের বসার পর থেকেই জনগণের পক্ষ থেকে এবং একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষ থেকে চাপ ছিল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ। যদিও গণতান্ত্রিক পন্থায় যদি আমরা চিন্তা করি, প্রথমেই বলে রাখি, গণতান্ত্রিক পন্থায় চিন্তা করলে কোনো দেশেই কোনো রাজনৈতিক দলকে সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ করা হয়, সংগঠন বাট রাজনৈতিক দল পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা হয় না। যেটা আমরা ফিলিপাইনে দেখিনি, শ্রীলঙ্কাতে দেখিনি, দক্ষিণ কোরিয়াতে দেখিনি, তারপর সিরিয়াতে দেখিনি। মানে কেন করা হয় না? কারণ জনগণের জনসমর্থন যেই দলের প্রতি আছে সেই দলকে কখনো কোনো মানে যারা গণতন্ত্রে বিশ্বাস করে, ডেমোক্রেসিতে বিশ্বাস করে, পশ্চিমা ধারার দেশগুলো তারা নিষিদ্ধ করে না। অর্থাৎ হতে পারে সে এখন ভুল করেছে, পরবর্তীতে তো আবার জনগণ চাইলে সে ফিরে আসতে পারে। এই কিছু আরও কিছু রাজনৈতিক কারণ আছে, সেগুলো ব্যাখ্যা না গেলাম। কিন্তু বর্তমানে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা দেখছি সেই একটা চাপ ছিল। তার প্রেক্ষিতে এনসিপির কিছু ছাত্ররা, ধরে নেন 100-150 ছাত্ররা শাহবাগের মোড়ে দাঁড়িয়ে দাবি জানালো এবং বর্তমান সরকার সেই রাতেই মিটিং করে, উপদেষ্টা পরিষদের মিটিং ডেকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করলে। পরবর্তী যে ঘটনাটা ঘটেছে, আমরা এখন এতে লাভ ক্ষতিটা একটু হিসাব করি। এর আগে একটু বলে রাখি, এই যে 10 মাস, আজ প্রায় 10-10.5 মাস হয়ে গেল এই সরকার ক্ষমতায় বসেছে, তারা কি কি নিয়ে কাজ করছে? তারা একদিকে বলছে তারা সংস্কার নিয়ে কাজ করছে, তারা রাজনৈতিক বিকেন্দ্রীকরণের কাজ করছে, তারা বিনিয়োগ নিয়ে কাজ করছে, তারা মুদ্রাস্ফীতি নিয়ে কাজ করছে, তারা ভিসা, বাংলাদেশের সম্মান যেন, পৃথিবী যেন বাংলাদেশকে চিনে, সেগুলো নিয়ে কাজ করছে। কিন্তু আমরা উল্টাটা কি দেখতে পাই? এই 10 মাসে সংস্কার কতটুকু হলো জাতি জানে না, এবং এখনো আমরা বুঝছি না আসলে আদৌ সংস্কার হবে না সংস্কারের নামে কালক্ষেপণ করা হচ্ছে। দ্বিতীয়, রাজনৈতিক বিকিরণের নামে একটি শুধু ছাত্র সংগঠন বা ছাত্র রাজনীতিবিদদেরকে এমন প্রশ্রয় দেওয়া হচ্ছে যারা মব ভায়োলেন্সের সাথে জড়িত, কিন্তু সরকার আবার সেটা স্বীকার করছে না বা তাদেরকে বিচারের আওতায় আনছে না। যেমন কয়েকদিন আগে আমরা দেখি তাদের একজন সিনিয়র নেতা থানায় যে তাদের 2 জন কর্মী চাঁদাবাজির কারণে অ্যারেস্ট হয়েছিল, তাদেরকে ছুটায় নিয়ে এসেছে। তৃতীয়ত, আমরা দেখি বিনিয়োগের নামে বিনিয়োগ কিন্তু বিগত সরকারের আমলের চেয়েও এখন কমেছে। মুদ্রাস্ফীতিতে দেখতে পারি মুদ্রাস্ফীতি অসম্ভবভাবে ঊর্ধ্বমুখী। ইভেন খাদ্য মুদ্রাস্ফীতিতে বর্তমানে এশিয়া তথা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সর্বনিম্ন পর্যায়ে আছে। ভিসা নীতিতে বাংলাদেশের অবস্থা অথৈবচন। অর্থাৎ ভিসা নীতিটা হচ্ছে একটি রাষ্ট্রের মুখ। অর্থাৎ আমরা যারা চাকরির জন্য বা লেখাপড়া, এটাকে এই জায়গায় ধারণা করা হয় না, বা চিকিৎসার জন্য। ভিসা নীতি হচ্ছে আমরা কয়টি দেশের ভিসা বা কত সহজে বিভিন্ন দেশে যেতে পারি, কত ইজিতে। সেখানে দেখা যাচ্ছে গত কয়েকদিন আগে ইউরোপীয় ইউনিয়ন থেকে আমাদের 21,000 ভিসাকে রিফিউজ করা হয়েছে। এছাড়া সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস পর্যন্ত আমাদের এখন ভিসা বন্ধ করেছে। ইউএই, সংযুক্ত আরব আমিরাত আমাদেরকে ভিসা দিচ্ছে শর্ত সাপেক্ষে। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু এখন সর্বনিম্ন পর্যায়ে ভিসা নীতিতে বিগত বাংলাদেশের স্বাধীনতার পর থেকে 54-55 বছরে সর্বনিম্ন অবস্থানে অবস্থান করছি। এখন আমরা আসি, তাহলে এই যে সরকার যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো ছাত্র জনতার লাভে, এতে লাভ ক্ষতি কি হলো? আমরা মোটামুটি আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর আওয়ামী লীগের সমর্থক এবং তার ভোটারদেরকে যেহেতু ধরেই নেওয়া হয় যে 33-34% এই দেশে আওয়ামী লীগ সমর্থকরা আছেন, আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছেন বা সামান্য কিছু নেতা ভিতরে বন্দী আছেন, কিন্তু তাদের সমর্থক গোষ্ঠী তো আর পালিয়ে যায়নি। তাহলে এই সমর্থক গোষ্ঠীটার লাভ ক্ষতিটা একটু আমরা বিশ্লেষণ করি। এক্ষেত্রে আমি যেটা করেছি, গত 10 মাসে প্রায় 200-300 করে প্রতি মাসে করে মোটামুটি 1000, 1200, 1250 লোকের মানে তথ্য সংগ্রহ করেছি। এখান থেকে যেটা আমি ব্যক্তিগতভাবে পেয়েছি সেটা হচ্ছে যে ভোটারদের মধ্যে প্রথমত প্রায় 12% ভোটারদের মধ্যে প্রথম যে ভাগটা ধরা হয়েছে, তারা 12% ভাগ একইভাবে চিন্তা করে। তারা কি চিন্তা করে? তাদের মধ্যে একটি অংশ তারা চিন্তা করছে যে তারা যেহেতু রাজনীতিক একটা শূন্যতা সৃষ্টি হয়েছে, তারা এই 12%-এর মধ্যে 6% তারা বিএনপিকে, যেহেতু বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে বড় এবং রাজনীতিকদের ধরেই নেওয়া হচ্ছে ইনশাল্লাহ ভবিষ্যতে তারাই সরকার গঠন করতে যাচ্ছে, তাদের পক্ষে তাদেরকে তারা ভোট দিবে। এবং আরেকটি অংশ ভাবতেছে না,
আমরা বিএনপিকে ভোট দিব না, আমরা কি করবো, নতুন কাউকে ভোট দিব। যদি ভোট দিতে যাই সেক্ষেত্রে 6% ভোট চলে যাচ্ছে নতুনদের দিকে। আমরা ধরেই নিলাম নতুনদের মধ্যে জামাতে ইসলাম থাকতে পারে, নতুনদের মধ্যে এনসিপি থাকতে পারে, অন্য কোন দল থাকতে পারে। আরেকটি ক্ষুদ্র ব্যবসায়ী শ্রেণীর মধ্যে আমরা দেখছি যে ক্ষুদ্র ব্যবসায়ী শ্রেণী যারা ব্যবসা করতো, অর্থাৎ তারা কিন্তু হারামের সাথে জড়িত মান, অপরাজনীতি, তারা ব্যবসা করে খেত কিন্তু আওয়ামী লীগের সমর্থক। এদের মধ্যে দেখা যাচ্ছে 6%, এই 6% মধ্যে 3% তারা এনসিপিকে অর্থাৎ নতুন সংগঠনকে সাপোর্ট দিবে, তারা বিএনপিকে কখনো দিবে না, যেহেতু তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম জিয়া তারিক রহমানকে সহ্য করতে পারে না। আবার 3% চলে যাবে বিএনপির দিকে যদি তারা ভোট দিতে যায়। এবার আসে, আমি তৃতীয় ভাগে দেখেছি বড় বড় ব্যবসায়ী এবং এলিট শ্রেণী, অর্থাৎ আওয়ামী লীগের মধ্যে যারা উঁচু পর্যায়ের ব্যবসায়ী ছিলেন, যারা জানি যেসব ব্যবসায়ীরা আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন, যেমন বসুন্ধরা গ্রুপ, এস আলম গ্রুপ, প্রাণ গ্রুপ, প্রাণ আরএফএল গ্রুপ, এই যে বড় বড় ব্যবসায়ী গ্রুপগুলো, এরকম আরও কিছু গ্রুপ আছে যেমন স্কয়ার, যে এই যে যারা আওয়ামী লীগকে সমর্থন করতো বা আওয়ামী লীগকে চাঁদা দিত, এরকম বড় বড় মাপের গ্রুপগুলা এবং সরকারি আমলা, অর্থাৎ যাদেরকে এলিট শ্রেণী বলা হয়, অর্থাৎ পুলিশ বা সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তা, তাদের মধ্যে যদি আমরা দেখি, তাদের মধ্যে মোটামুটি 6% সমর্থন পাওয়া যায়। আওয়ামী লীগের ভোটার টোটাল 34%-এর মধ্যে তারাও দেখা যায় যে কেউ কেউ বলছে যে না, আমরা অর্ধেক বলছে যে না, আমরা বিএনপিকে সমর্থন করব, যেহেতু একটা রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছে। বিএনপি যেন ভুল রাজনীতি না করে, কারণ আমলাদের মধ্যে সশস্ত্র অনেক ভালো লোক আছেন কিন্তু তারা আওয়ামী লীগের সমর্থক, তারা বলছেন যে আমরা বিএনপিকে দিব, বিএনপি যেন সঠিক রাজনৈতিক ট্র্যাকে থাকে সেই জন্য। আবার অনেকে বলছেন না, আমরা কাকে দিব, এই অংশটা আবার পছন্দ করছে কাকে, জামাতে ইসলামকে। তারা বলছে যে না, আমরা জামাতে ইসলামকে দিব, কারণ আমরা সম্পূর্ণ তাদের ধারণা যে ভুল ছিল স্বীকার করে তারা তাদের রাজনৈতিক চিন্তায় চেঞ্জ করে ফেলতে চায়। এছাড়া আরেকটু অংশ আছে যারা চাঁদাবাজ, লুটতরাজের সাথে জড়িত, অর্থাৎ একেবারে লোয়ার লেভেল, অর্থাৎ যাদেরকে আমরা নিচু লেভেলের কিন্তু সমর্থক গোষ্ঠী। এখান থেকে দেখা যায় যে এই 6% যদি ভোট কেন্দ্রে যায়, যারা ওই যে রাস্তায় চাঁদাবাজি করে, চিন্তায়, এরা সবাই বিএনপির দিকে যাবে, কারণ তাদেরকে তো থানায় গেলে কেউ না কেউ বের করে নিয়ে আসতে হবে। তাদের সোজা সাপটা উত্তর যে আমাদের নিজেদের তো ইনকাম করতে হবে, অর্থাৎ আমরা তো এই লাইনের যত দোকান আছে দুপাশ থেকে আমরা চাঁদা তুলি, তো আমি যদি ভিতরে যাই আমাকে কে নিয়ে আসবে, তো যেই দল সরকারে আসবে তারাই নিয়ে আসবে। আর আওয়ামী লীগের যে বুদ্ধিজীবী শ্রেণী, সেখান থেকে পাওয়া যায় 4%-এর মতো বুদ্ধিজীবী শ্রেণী আছে, যারা কবি, লেখক, সাহিত্যিক বা সংস্কৃতি মনা বা বুদ্ধিমান। তাদের মধ্যে কিছু আছে ভোট আর জীবনে দিবে না আওয়ামী লীগ যদি ফিরে না আসে, আর কিছু অংশ জামাতের দিকে চলে যাবে। অর্থাৎ কেন যাবে, তারা জামাতকে কুলসুতি করে তারাও যে মানে সন্ত্রাসবাদী সেটা প্রমাণ করার জন্য তারা বর্তমানে জামাতের দিকে ধাবিত হবে। এই যে একটি জিনিস মোটামুটি আমরা পেলাম, এখান থেকে আমরা ছোট্ট একটি ঘটনা বলি। গত কয়েকদিন আগে বিএনপির খুব দুজন সিনিয়র নেতা ওপেন বলল যে আওয়ামী লীগের যারা কোনো ঘটনার সাথে জড়িত নয়, ফ্রেশ, তারা যে কোনো দলে যোগ দিতে পারে। এরপরে আমরা কি দেখলাম, সুন্দর একটি ঘটনা দেখলাম, পরের দিনই প্রায় 400 থেকে 500 ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা এনসিপিতে যোগ দিল। অর্থাৎ এই যে বিএনপির এই অথর্ব রাজনীতিবিদদেরকে বিএনপি রেখেছে, যেমন বিএনপির একজন রাজনীতি কিছুদিন আগে বলেছিলেন কিন্তু কথাটা, যে আওয়ামী লীগের যারা ফ্রেশ আছে তারা বিএনপিতে জয়েন করতে পারে, অসুবিধা নেই। ওপেন কিন্তু কেউ বিএনপিতে জয়েন করেনি, অর্থাৎ হ্যাঁ জয়েন করছে, এর আগে কিন্তু আমি স্ট্যাটাস দিয়েছি, কিন্তু এনসিপিতে তারা ওপেন জয়েন করলো। অর্থাৎ বিএনপি কিন্তু এখন এর প্রতিবাদ করার সুযোগ পাচ্ছে না। অর্থাৎ বিএনপিতে কিন্তু প্রজ্ঞাবান এবং ভবিষ্যৎ দেখতে পারে, অর্থাৎ জ্ঞানী রাজনীতিবিদের বড়ই অভাব, যেটা পরিলক্ষিত হয়। এখন আমরা এই যে আমরা যে ভাগ করলাম এই আওয়ামী লীগের 34% ভোটার বা 35% ভোটার বা 33% যাই বলি, তাতে মোটামুটি দেখা যায় 29% ভোটার কোনো না কোনো দলে যোগ দিবেন, 29% ভোটার কোনো না কোনো দলে যোগ দিবেন। আর বাকি যে থেকে যায় 5 থেকে 6%, তাদের মধ্যে অর্ধেক কোনো দলেই যোগ দিবেন না, আর অর্ধেক অবশ্যই জামাতে ইসলামে যোগ দিবেন। কারণ কি, দলটাকে তারা কলুষিত করবে এবং সেটাও যে সন্ত্রাসবাদের সাথে যুক্ত করবে, এবং তাদেরকে মানে বাংলাদেশ যেন কখনো ইসলামের পথে যেতে না পারে ওই জায়গাটাকে তারা মানে ডিফাইন করবে, এবং সেই জায়গাটাকে তারা বাধা দেওয়ার জন্য তারা জামাতে যোগদান করবে। এবং এখন আসলে কি হওয়া উচিত ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরে, ভবিষ্যৎ রাজনীতিতে এটা কিন্তু এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার ফলে এটা কিন্তু আমাদের জন্য একটি আসন্ন সংশয়। কেন? প্রতিহিংসার রাজনীতি জন্মাবে, অর্থাৎ যেই সমর্থক যেই দলে যোগ দিক না কেন, তাদের মধ্যে থাকবে প্রতিহিংসা পরায়ণতা, একটা বৃত্ত থাকবে। তারপর তাদের মধ্যে কি থাকবে, একটা ভয় বা ভীতি থাকবে। অর্থাৎ
যে এটা করলে ওই হবে, তারা তাদের মধ্যে দলে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তারপর রাজনীতি বিকাশে তারা বাধা দিবে। কেন বাধা দিবে? কারণ তাদের গোড়া তো আসলে ছিল আওয়ামী লীগ, গোড়া তো জাতির পিতা অমুক, জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম না, জাতির পিতা শেখ মুজিবুর রহমান। সেই জায়গা থেকে তারা রাজনৈতিক বিকেন্দ্রীকরণে বাধা দিবে, তারপর আওয়ামী লীগের মতাদর্শকে তারা ওই দলগুলাতে ঢুকায় দিবে, যেটা আমরা এখন এনসিপিতে দেখতে পাই। যেহেতু এনসিপিতে আমরা জানি সাবেক বা নিষিদ্ধ ছাত্রলীগের অনেক ছেলেপেলে এনসিপিতে আছে, নিষিদ্ধ সংগঠনের, এবং শিবিরেরও অনেকে আছে। তাদের মধ্যে আমরা একটু মব জাস্টিস ভায়োলেন্সের একটা কিন্তু ক্যারেক্টার তাদের মধ্যে দেখতে পাই। ঠিক একইভাবে আমরা এখানে যেহেতু আমরা আশাই করছি ইনশাল্লাহ বিএনপি আগামীতে যখনই নির্বাচন হোক, সরকার গঠন করবে, সেখান থেকে আমরা বিএনপির প্রতি এখানে আমাদের একটি আহ্বান থাকবে, তারা যেন প্রজ্ঞাপূর্ণ এবং দূরদর্শী রাজনৈতিক দর্শনের মাধ্যমে এই যে অনেকগুলা থ্রেট চলে আসছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার মাধ্যমে, এই থ্রেটগুলাকে তারা সুন্দরভাবে ট্যাকেল দিবেন এবং জাতিকে সঠিক দিক নির্দেশনা দিবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।